হ্যাঁ, সো তড়িৎ বিশ্লেষ্যের যে পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি অফ কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটস 3 ভাগে ভাগ করা যায়। কি কি ছিল মনে আছে? আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা আর হচ্ছে মোলার পরিবাহিতা। তার মধ্যে আপেক্ষিক পরিবাহিতাকে ওই যে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়, যেটা আগে আমরা সিগমা দিয়ে লিখতাম, এবং এই কাপ্পা হচ্ছে এরকম 1/r L/a এরকম দেখতে, তাই না? 1/r L/a, অ্যাকচুয়ালি আমরা ছোট হাতের L দিই এখানে। এবং এই জায়গায় কিরকম ছিল ব্যাপারটা? ব্যাপার ছিল এইরকম যে এরিয়া বলতে কি বোঝানো হয়? এরিয়া হচ্ছে আসলে আমাদের এই যে তড়িৎদ্বার বা ইলেকট্রোডস আমরা যেগুলো দিব, এই ইলেকট্রোডসগুলোর এরিয়াকে বোঝানো হয়। ঠিক আছে, যেই তড়িৎদ্বারগুলো দিব সেই তড়িৎদ্বারের ক্ষেত্রফলগুলোকে বোঝানো হয়। ওকে, ধরেন এরকম। আর এল দিয়ে আমরা বুঝে হচ্ছে এরকম দুইটা তড়িৎদ্বারের মধ্যবর্তী যে ডিস্টেন্স থাকে সেটাকে। ক্ষেত্রফল হচ্ছে তড়িৎদ্বারের ক্ষেত্রফল। তড়িৎদ্বারের ক্ষেত্রফল একটু মনে করাই দিচ্ছি আর কি, রিক্যাপ করে দিই ছোট্ট করে। তো এইটার যে ক্ষেত্রফল আছে সেটা হচ্ছে এ, আর এল হচ্ছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স বা দূরত্ব। এবং ইফ ইউ রিমেম্বার যে আমরা এই জায়গায় এই 1/r কিন্তু অন্য একটা টার্ম রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে বলো তো? 1/r কিন্তু আবার দ্রবণের পরিবাহিতা, এটা পরিবাহিতা, ঠিক আছে, কন্ডাক্টেন্স, যেটাকে আমরা এল, ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে L/a, অর্থাৎ তড়িৎদ্বারগুলো বা ইলেকট্রোডসগুলো, এই ইলেকট্রোডসগুলোর যে মধ্যবর্তী দূরত্ব এবং ক্ষেত্রফলের যে রেশিওটা, এইটাও কিন্তু দেখো একটা কনস্ট্যান্ট, তাই না? কেন কনস্ট্যান্ট? কারণ একটা নির্দিষ্ট সেল এর মধ্যে, সেটা তড়িৎ বিশ্লেষ্য কোষ হোক অথবা গ্যালভানিক কোষ হোক, ওই কোষের মধ্যে এই দুইটা জিনিস কিন্তু ফিক্স থাকবে, চেঞ্জ হয় না। যেমন ধরো একটা ড্রাই সেল ব্যাটারি যদি তুমি নাও, ওই ড্রাই সেল ব্যাটারির মধ্যে ওই যে পাশে জিঙ্কের কৌটাটা, সেটার আয়তন কতটুকু, মানে ক্ষেত্রফল কতটুকু, সেটা কিন্তু ফিক্সড, চেঞ্জ করবে, মানে চেঞ্জ হবে না এটা। আবার ধরো মাঝখানে যেই কার্বনের যেই ক্যাথোডটা দেওয়া থাকে, কার্বন দণ্ড থাকে, এই দুইটার মধ্যে যে দূরত্ব, কার্বন দণ্ড এবং মানে বাইরে যেই হচ্ছে জিঙ্কের কোটিংটা থাকে, এটার মধ্যে দূরত্ব, এটা কিন্তু ফিক্সড। তার মানে মোটামুটি ভাবে L/a ফিক্সড একটা জিনিস, এটাকে আমরা বলি কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট, কোষ ধ্রুবক। ঠিক আছে, কোষ ধ্রুবক। তো এইটা নিয়ে আলোচনা হয়েছিল আমাদের একদম বন্ধের আগে। তড়িৎ বিশ্লেষ্যের আরেকটা পরিবাহিতা আছে, সেটার নাম হচ্ছে তুল্য পরিবাহিতা। একটু লিখে নেন, তুল্য পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স, আচ্ছা। সো তুল্য পরিবাহিতা কি জিনিস একটু লিখে নাও। কোন তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুল্য পরিমাণ, 1 গ্রাম তুল্য পরিমাণ যেই আয়তনের মধ্যে থাকবে, ওই আয়তনটুকু নিব, ওই আয়তনটুকু নিয়ে আমরা সেটার মানে ওই দ্রবণটাকে আমরা এরকম পাত্রের মধ্যে দিয়ে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখা দুইটা তড়িৎদ্বারের মধ্যে রেখে দিব। ঠিক আছে, 1 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখা তড়িৎদ্বারের মধ্যে স্থাপন করব, তারপরে যে পরিবাহিতা পাবো সেটাকে আমরা বলবো তুল্য পরিবাহিতা। সো তুল্য পরিবাহিতাটা বেসিক্যালি এরকম দেখতে হয়। তুল্য পরিবাহিতা, পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, পরিবাহিতা তার সাথে আয়তনটা দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, আয়তন। ও ইংলিশ বলতে হবে, বলে দিলেই হবে না লিখে দিব? আচ্ছা ঠিক আছে, ওকে লিখো। The equivalent conductivity of an electrolyte is the conductance
Equivalent conductivity of an electrolyte is the conductance exhibited when the volume of a solution containing 1 gram equivalent of the electrolyte. 1 gram equivalent of the electrolyte is placed between two suitable electrodes that are 1 centimeter apart. লিখেছি? Good. Alright. তাহলে আমরা দ্রবণের যে আয়তনটা থাকবে আয়তন দিয়ে হচ্ছে গুণ করতে হবে। এখন আয়তন আবার কিভাবে পাবো দেখেন, আমরা হচ্ছে তুল্য পরিবাহিতাকে এটাকে হচ্ছে এই যে এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে বড় হাতের ল্যামডা, ওই যে ছোট হাতের ল্যামডা দিস চিনেন না, ওয়েভলেন্থ প্রকাশ করতাম, সো এটা হচ্ছে ল্যামডা। ওকে, তাহলে তুল্য পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, মানে হলো স্পেসিফিক কন্ডাক্টেন্স ইনটু ভলিউম। ঠিক আছে, তাহলে ল্যামডা, মাই ব্যাড, ল্যামডা হচ্ছে কি, ল্যামডা হচ্ছে ওই যে কাপ্পা ইনটু ভি, ভলিউম। ঠিক আছে, ভলিউম। এখন ভলিউম আবার কি জিনিস? এখন ভলিউম হচ্ছে ওই যে 100 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। ঠিক আছে, সি কি? কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তাহলে আমরা টোটালি এই ল্যামডা পাচ্ছি কি জিনিস বলেন তো? ল্যামডা পাইতেছি হচ্ছে কাপ্পা ইনটু 1000 কাপ্পা বাই সি, যেখানে সি কি? সি হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। ঠিক আছে, সি হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। ওকে, একটু যদি মনে করাই দেই হোয়াট ওয়াজ আওয়ার মোটিভ একদম চ্যাপ্টারের শুরুতে, গরু মাংসের সাথে সাথে হয়তো অনেক কিছুই খেয়ে ফেলেছেন। সো ঘটনা হচ্ছে আমরা পড়তেছি চ্যাপ্টার 4, চ্যাপ্টার নাম হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রিতে আলোচনা হয় হচ্ছে বেসিক্যালি তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষ দিয়ে। তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজ কি? তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজ ছিল তড়িৎ বিশ্লেষণ করা। ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারে, ইয়েস থ্যাংক ইউ। সো তড়িৎ বিশ্লেষণ করে অনেকগুলো কাজ করা যায়, তার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, একটা হচ্ছে মেটাল এক্সট্রাকশন, ধাতু নিষ্কাশন। যেমন ধরো সাগরের পানিতে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়, সো আমরা যদি সোডিয়াম ক্লোরাইড ওই সাগরের পানি নিয়ে তড়িৎ বিশ্লেষণ করি তখন সেখান থেকে সোডিয়াম আর ক্লোরিন আলাদা করা যায়। তাহলে কি পরিমাণ সোডিয়াম আমরা পেতে পারি ওইগুলো ক্যালকুলেশনের দিকে আমরা যাব সামনে। ঠিক আছে, যে কতটুকু কতক্ষণ ধরে কারেন্ট ফ্লো করলে কি পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য কি পরিমাণ সোডিয়াম আমরা এক্সট্রাক্ট করতে পারি। অথবা আরেকটা ইউজ হচ্ছে কি, আরেকটা ইউজ হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করা। ঠিক আছে, ইলেকট্রোপ্লেটিং করা। ইলেকট্রোপ্লেটিং এর এক্সাম্পল হচ্ছে যেমন আমাদের চাবিগুলো দেখি, চাবিগুলো কিন্তু ওই যে উপরে যে চকচকা থাকে অ্যাকচুয়ালি কিন্তু ওই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না। অথবা তালার কথা যদি চিন্তা করো, তালা কিন্তু অন্য কিছু দিয়ে বানানো হয়, বাট উপরে হচ্ছে একটা চকচকা স্টেইনলেস স্টিলের মতো একটা ফিনিশিং দেয়। তাহলে এই যে, অথবা ওই যে ঘড়ির উপরে যে ক্রোম ফিনিশ বলি আমরা, এই ক্রোম ফিনিশগুলো কিন্তু অ্যাকচুয়ালি তো ধরো এত চকচকা না জিনিসটা, ম্যাটেরিয়ালটা। তাহলে উপরে কি করছে? ইলেকট্রোপ্লেটিং করে দিছে। স্পেসিফিক্যালি যে গোল্ড কালারের যেই ঘড়িগুলো দেখা যায়, ঠিক আছে, ওগুলোতে। অথবা তোমরাও মাঝে মাঝে জুয়েলারির নাম শোনো না, ইলেকট্রোপ্লেটেড জুয়েলারি, কি বলে? সিটি গোল্ড। ঠিক আছে, এই যে সো ওই জিনিসগুলো হচ্ছে ইলেকট্রোপ্লেটেড। বুঝতে পেরেছেন? তো কতটুকু আসলে প্লেটিং পড়বে সেটাই, সে ওইগুলোর ক্যালকুলেশনের দিকে যাব আমরা আস্তে আস্তে। ঠিক আছে, আবার পরে হচ্ছে গ্যালভানিক সেল আছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ওগুলো পড়তে গিয়ে আমরা হচ্ছে বলছিলাম যে আসলে তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে অথবা গ্যালভানিক সেলের মধ্যে দুইটা জিনিস লাগে। একটা কি? ইলেকট্রোডস বা তড়িৎদ্বার, আর মাঝখানে কি থাকে? তড়িৎ বিশ্লেষ্য, যে সলিউশন বা দ্রবণটার মধ্যে আমরা ডুবায় রাখি। এখন দ্রবণ নিয়ে কথা বলতেছি, কারেন্ট ফ্লো নিয়ে কথা বলতেছি, তাহলে দ্রবণের যে পরিবাহিতা সেটা নিয়েও কথাবার্তা বলতে হবে।
this বুঝছেন? আচ্ছা, তাহলে এই গেল আমাদের তুল্য পরিবাহিতার ব্যাপার স্যাপার, এবং লাস্টে আমাদের আরেকটা জিনিস আছে। বাই দ্য ওয়ে, তুল্য পরিবাহিতার ইউনিটটা কি হবে বলতে পারেন তাহলে? আমাদের আপেক্ষিক পরিবাহিতার একক কি ছিল? ওইটার ইউনিট কি ছিল? ডু ইউ রিমেম্বার? পার ওহম পার মিটার বা সেন্টিমিটার। ইয়েস, থ্যাংক ইউ। সো পার ওহম পার সেন্টিমিটার, থ্যাংক ইউ। পার ওহম পার সেন্টিমিটার, এরকম জিনিস। ওকে, ফাইন। এখানে আবার আমার পার ওহম পার সেন্টিমিটারের সাথে কি আছে? ভলিউমের ইউনিট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন। এই যে এইটা কি জিনিস জানো? এটা হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটা 1000 সেন্টিমিটার কিউব। তার মানে দ্য ইউনিটস উই আর গেটিং, ইউনিট হচ্ছে পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট, তুল্য পরিমাণ। আর মোলার পরিবাহিতা বা মোলার কন্ডাক্টেন্সে যদি যাই, লেখা শেষ হয়েছে? ওকে, আমরা যদি মোলার পরিবাহিতাতে যাই তখন কি হবে একটু দেখে নেই। মোলার পরিবাহিতা বা মোলার কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স। এই মোলার কন্ডাক্টেন্স হচ্ছে কি দিয়ে প্রকাশ করি? মোলার কন্ডাক্টেন্স হচ্ছে ওই যে ল্যামডা দিয়েই প্রকাশ করি, জাস্ট ল্যামডার নিচে একটা এম দিয়ে দেই মোলার রিপ্রেজেন্ট করার জন্য, এবং সেইমই থাকে 1000 কাপ্পা ডিভাইডেড বাই এম। এম মানে কি? মোলারিটি। ঠিক আছে, এখানে কনসেন্ট্রেশনটা বুঝাচ্ছি, বাট এটা গ্রাম তুল্য পরিমাণের কনসেন্ট্রেশন, আর এখানে হচ্ছে আমরা ডিরেক্ট মোলারিটি দিয়ে ভাগ দিব। মোলারিটি, আর এটা তো আমরা জানি আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে এটার ইউনিট দাঁড়াচ্ছে কি বলতো? এটার ইউনিট হচ্ছে পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার মোল। পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার মোল। অলরাইট, তাহলে মোটামুটি ভাবে আমাদের এই ছিল পরিবাহিতা নিয়ে ছোটখাটো কথাবার্তা। ঠিক আছে, এগুলো জাস্ট বেসিক জিনিস যেগুলো মনে রাখতে হবে, যে নিচের কোনটি তুল্য পরিবাহিতার সূত্র, ঠিক আছে, নিচের কোনটি তুল্য পরিবাহিতার একক। সো বইয়ে যেরকম ভাবে লেখা আছে আমাদের, আমরা ওরকম ভাবেই লিখে দিলাম। এই হলো কথা, এগুলো একটু মনে রাখতে হয় কষ্ট করে। সো চলেন আমরা অরিজিনাল পড়াশোনায় চলে যাই। আমরা অরিজিনাল পড়াশোনা হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথাবার্তা বলতে চাই। তড়িৎ বিশ্লেষণের মধ্যে ফ্যারাডে সাহেব দুইটা ফর্মুলা দিয়ে গেছেন। সো ফ্যারাডেজ ল আজকে পড়ব। তো ফ্যারাডেজ ল পড়ার আগে হচ্ছে তোমাদের একটু কি বলবো, মানে এই ব্যাপারে যে ইনটুইশনটা থাকে, ইনটুইশনটা একটু গ্রো করতে চাই। অর্থাৎ তোমরা যেন কমন সেন্স যেটা আর কি, ঠিক আছে, এই টপিকের কমন সেন্স, সো কমন সেন্সটা বিল্ড করাইতে চাই। তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় চলো কয়েকটা এক্সাম্পল দেখি। ভাইয়া দুইটা ইউজের কথা বললাম, একটা হচ্ছে ধাতু নিষ্কাশন বা মেটাল এক্সট্রাকশন। ধাতু নিষ্কাশন, সো ধাতু নিষ্কাশনের একটা ছোট্ট এক্সাম্পল হতে পারে এরকম। আমি কিছুক্ষণ আগে যে সোডিয়াম ক্লোরাইডের কথা বললাম সেটার কথাই চিন্তা করো, যে আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, কিন্তু এটাকে 801 ডিগ্রি সেলসিয়াসে লিকুইড সোডিয়াম ক্লোরাইড বানাই ফেলছি, দ্রবণ না, ঠিক আছে, সলিউশন না, রাদার আমরা হচ্ছে গলায় ফেলছি, তরল করে ফেললাম। তরল করে ফেললে যেটা হবে, আমার এইদিকে ধরো একটা ইলেকট্রোড আছে, এইদিকে আরেকটা ইলেকট্রোড থাকে। তড়িৎদ্বারগুলোর নাম কি মনে আছে কি? অ্যানোড, ক্যাথোড, ভেরি গুড। সো প্লাস মাইনাস। অ্যানোডে কি হয়? জারণ হয় অলওয়েজ, আর ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। আচ্ছা, তাহলে এটা যেহেতু প্লাস, তাহলে ন্যাচারালি Cl মাইনাসটা এইদিকে অ্যাট্রাক্টেড হয়,
আর মাইনাস ইলেকট্রোডের দিকে Na+ যেটা সেটা অ্যাট্রাক্টেড হয়, অর্থাৎ অ্যানায়নটা অ্যানোডের দিকে, অ্যানায়ন যাবে অ্যানোডে আর ক্যাটায়ন যাবে কোন দিকে, ক্যাথোডে। আচ্ছা, যাওয়ার পরে কি হবে আমরা বললাম মাত্রই, তোমরাই বললা যে অ্যানোডে কি হয় বলো তো, অ্যানোডে হচ্ছে জারণ হয় আর ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। তাহলে অ্যানোডে অক্সিডেশন যদি হয়, আমরা অ্যানোড রিঅ্যাকশন যদি দেখি এখানে কি ধরনের বিক্রিয়া হবে, অ্যানোডে হচ্ছে ক্লোরিন যাবে Cl-, চারণ মানে ছাড়ন, তাহলে ক্লোরিন Cl হয়ে যায় আর ইলেকট্রন ছেড়ে দেয়। এন্ড ক্লোরিন তো একা থাকতে পারে না, সো ক্লোরিনকে Cl2 হতে হবে, দ্যাট মিন্স উই নিড 2 Cl-, সো দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। ঠিক আছে, অন্যদিকে ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে বিজারণ হবে বা রিডাকশন হবে, রিডাকশন মানে গ্রহণ ইলেকট্রন, তাহলে Na+ যাবে, Na+ গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে ডিরেক্ট Na সলিড সোডিয়াম হয়ে যাবে। ঘটনা কি, ঘটনা এখানে ব্যালেন্সিং করা লাগবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করার জন্য দুইটা সোডিয়াম লাগবে, দুইটা সোডিয়াম থেকে দুইটা মেটাল পাবো। আচ্ছা, আসল কথা হইল যে ইফ আই আস্ক ইউ এখান থেকে যে আচ্ছা বলো তো দেখি কতটুকু ইলেকট্রন ফ্লো করে কতটুকু সোডিয়াম মুক্ত হচ্ছে, আমরা কি অ্যান্সার দিতে পারবো এটার? ইয়েস, 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 2 মোল সোডিয়াম মুক্ত হচ্ছে, তাই তো? 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 2 মোল সোডিয়াম মুক্ত হচ্ছে, দ্যাটস ইট। অথবা যে সিম্পলি বলতে পারি যে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে বা 1 মোল ইলেকট্রন আদান প্রদান করে আমরা হচ্ছে সেখান থেকে 1 মোল ধাতু নিষ্কাশন করতে পেরেছি। ঠিক আছে, সিমিলারলি এটা কিসের জন্য দেখলাম, মেটাল এক্সট্রাকশনের জন্য দেখলাম। ধরো আমরা যদি ইলেকট্রোপ্লেটিং এর কথা বলি, ইলেকট্রোপ্লেটিং বাংলায় হচ্ছে তড়িৎ প্রলেপন। ঠিক আছে, তড়িৎ প্রলেপন। ধরো তোমার ইচ্ছা হলো যে তুমি কোনো কিছুর উপরে কপারের প্রলেপ দিবা, যদিও দ্যাটস নট এ গুড আইডিয়া, বাট ধরো তুমি কপারের প্রলেপ দিবা, কেন দিতে পারো, হয়তো বা আয়রন স্টিলের কোন একটা স্ট্রাকচার বানাইছো তুমি, ইয়েস, সো স্টিলের স্ট্রাকচার কিন্তু কি হয়ে যায়, মানে জং ধরে যাবে, সো জং যেন না ধরে সেটার জন্য কি করতে পারো, উপরে তুমি কপারের প্রলেপ দিয়ে দিলা, বিকজ কপার মানে ক্ষয় হলে কপার হবে, বাট স্টিলটা মানে আয়রনটা যেন তোমার ক্ষয় না হয়। তাহলে ওই রকম কিছু একটার উপরে তুমি কপারের হচ্ছে ইলেকট্রোপ্লেট করতে চাও, তাহলে আমরা লেফট সাইডে অ্যানোডে আমরা কি করে দিব, প্লাস প্লাস, অ্যানোডে আমরা হচ্ছে এখানে কপার ইলেকট্রোড ইউজ করব, আর ক্যাথোডে ওই যেই জিনিসের উপরে আমরা প্রলেপ দিতে চাই সেই জিনিসটার রেখে দিব আর কি। ধরো তুমি একটা তালা বানাইছো, ঠিক আছে, কাস্ট আয়রন দিয়ে, এবং এই তালাটার পুরাটার উপরে তুমি কি করে দিতে চাও, এখন ইলেকট্রোপ্লেটিং করতে চাও, কি দিয়ে, কপার দিয়ে, বুঝতে পারছেন? সো এটা মাইনাস, মাঝখানে কি দিব আমরা, কপার সালফেট সলিউশন দিব, সো কপার 2+, SO4 2-, তখন কি ধরনের বিক্রিয়া হবে দেখেন, অ্যানোডে বিক্রিয়া যেটা হবে দ্যাট উড লুক লাইক দিস, এখানে কপার ছিল, রাইট, কপার মেটাল সলিড কপার ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ হিসেবে দ্রবণে চলে আসবে, তাহলে কপার লিভিং 2 ইলেকট্রনস, দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর নিজে কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে, কপার 2+। আচ্ছা, আর ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া হবে, ক্যাথোডে হবে ঠিক উল্টাটা, সলিউশন থেকে কপার 2+ যাবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে সলিড কপার হিসেবে ওটার উপরে প্রলেপ ফেলতে থাকবে, আস্তে আস্তে করে জমা হতে থাকবে, তাহলে কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে গেল। ওকে, হ্যাঁ, টোটাল যোগ করলে আলটিমেটলি আমরা কিছুই পাবো না, বাট এখান থেকে আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা ঠিক আছে কতক্ষণ ধরে বা কতটা ইলেকট্রন গ্রহণ করে আমরা কপারের প্রলেপ পাচ্ছি, তখন কি আমরা অ্যান্সার দিতে পারবো? ইয়েস, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কপারের ক্ষেত্রে আবার 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল কপার পাইতেছি, তাই না, 1 মোল কপার পাইতেছি, ঠিক আছে,
2 মোল ইলেকট্রন গ্রহণ করে বা 2 মোল ইলেকট্রনের ফ্লো হইছে এবং তখন 1 মোল কপার এক্সট্রাক্টেড হইছে বা নিষ্কাশিত হইছে। সো এই হচ্ছে কথা। এইবার চলেন দেখি, তাহলে চলো আমরা হলো একটা হিসাব নিকাশ করি। কি হিসাব নিকাশ করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে যে 1 মোল ইলেকট্রনের চার্জ কত, ক্যালকুলেট করেন তো দেখি। চার্জ অফ 1 মোল ইলেকট্রন বের করতে পারি? হিসাব নিকাশ করো, একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10 to the power, yes that. So 1.6 into 10 to the power minus 19, আর 1 মোল যেহেতু বলেছি তার মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 into 10 to the power 23। গুণ দাও তো দেখি কত আসে। ক্যালকুলেটর ওই যে আরেকজনের গুতায়, আপনার ক্যালকুলেটর কোথায়? না, ইয়েস 96368, যেটাকে বইয়ের মধ্যে 96500 কুলম্ব হিসাবে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ ইজ ইকুইভ্যালেন্ট টু অর ইকুয়াল টু 96500 কুলম্ব, যেটাকে আবার বইয়ে বা মানে যেটাকে আমরা বলি ফ্যারাডেস কনস্ট্যান্ট, এফ কি? ফ্যারাডেস কনস্ট্যান্ট। কোথা থেকে কোথায় আসলো, কেন লিখতেছি আমি যাচ্ছি ওই সব ব্যাপারে। এখন আমি তোমাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করলাম, ঠিক আছে? ছোট্ট একটা প্রবলেম আমি বললাম যে 2 ঘন্টা ধরে, আমি বললাম 2 ঘন্টা ধরে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হলে কত গ্রাম কপার মুক্ত হবে? That's a simple question. 2 ঘন্টা ধরে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলে কত গ্রাম কপার মুক্ত হবে? How much copper will be freed if 5 অ্যাম্পিয়ার কারেন্ট flows for 2 hours? ঠিক আছে, এই যে এই লাইন থেকে কি আমরা বের করতে পারি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে 2 মোল ইলেকট্রন থেকে আমরা হচ্ছে 1 মোল কপার পাই। 1 মোল কপার মানে কত? 65 গ্রাম কপার। ঠিক আছে কি না? সরি, 63.5 গ্রাম কপার। ঠিক আছে না? ওকে, তাহলে লিখলাম যে 2 মোল ইলেকট্রন প্রবাহিত হলে আমরা 63.5 গ্রাম কপার পাই। 2 মোল ইলেকট্রন মানে কি? এই যে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96500, তাই না? আমরা তো 2 মোল ইলেকট্রন বলতে পারি না, আমাকে চার্জে নিয়ে যেতে হবে সেটাকে। তাহলে 2 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 2 into 96500। ঠিক আছে, এত কুলম্ব চার্জ ফ্লো করলে মুক্ত হয় 63.5 গ্রাম কপার। দেখো তো ঠিক আছে কিনা, মানে কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যাঁ, ওকে। সো এটা তো চার্জ দিয়ে হিসাব করলাম। এই লাইন পর্যন্ত কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? না। 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96500, তাহলে 2 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে দিস। কিন্তু এখানে দেখো ইউনিট কি? কুলম্ব। আমরা তো উপরে তো কুলম্বে নাই, উপরে দেওয়া আছে 2 ঘন্টা 5 অ্যাম্পিয়ার। ক্যান উই গো টু কুলম্ব ফ্রম দ্যাট? কিভাবে? I is equals to Q by T, তাহলে Q is equals to IT। ভেরি গুড, ঠিক আছে। সো I is equals to ছিল কি? Q by T, একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, দ্যাটস কারেন্ট ফ্লো। তার মানে টোটাল চার্জ হচ্ছে কি? I into T, ঠিক আছে? I into T, দ্যাট ইজ কারেন্ট ফ্লো ইন্টু টাইম। আমরা যদি করে দেই তাহলে দেখো Q is equals to IT যদি এখানে করি, I হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, আর 2 ঘন্টায় রাখা যাবে না, সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 3600, 1 ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড। 1 ঘন্টায় 3600 সেকেন্ড গুণ দিয়ে দিলে এখানে আমরা টোটাল একটা কুলম্বে একটা ইউনিট পাবো। কত আসে?
36,000। আচ্ছা ঠিক আছে, তাহলে 36,000 কুলম চার্জ ফ্লো করলে কতটুকু মুক্ত হবে ক্যালকুলেট করা যাচ্ছে। 5 into 36,000 আর এখানে কত 2 into 96500। ঠিক আছে, এত গ্রাম কপার মুক্ত হচ্ছে। ডান হলো 11.84। ডান, ফাইন, 11.84 গ্রাম কপার। একটু খেয়াল করে দেখো যে আমরা আসলে কি বের করলাম, উই ক্যালকুলেটেড ডাব্লিউ, কত গ্রাম হচ্ছে কপার মুক্ত হচ্ছে, কত গ্রাম কপার মুক্ত হচ্ছে, উই ক্যালকুলেটেড দ্যাট ডাব্লিউ মানে 11.84 গ্রাম। কোথা থেকে ক্যালকুলেট করলাম? আমরা ক্যালকুলেট করলাম হচ্ছে হোয়াট ইজ দিস বলো তো, এম, কপারের মলিকুলার ম্যাস, আণবিক ভর। তাহলে দ্যাটস এম, তাহলে এম এটা কোথা থেকে পাইছি, আইটি, কিউ আর আইটি। ঠিক আছে, আচ্ছা ধরো লেটস গো উইথ কিউ চার্জ, আর নিচে আছে কি 2। ঠিক আছে, 2 আসলে কোথা থেকে আসে একটু খেয়াল করে দেখো যে এইখানে কপারের জন্য ইট ওয়াজ 2 বাট সোডিয়ামের জন্য ইট ওয়াজ 1। তার মানে এটা আবার চেঞ্জ হয়, এটা এক্স্যাক্টলি কি জিনিস, এটাকে আমরা বলি তুল্য সংখ্যা। কপারের তুল্য সংখ্যা কত 2 আর সোডিয়ামের তুল্য সংখ্যা কত 1। তুল্য সংখ্যা কি, তুল্য সংখ্যা হচ্ছে যত মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল পরিমাণ কপার মুক্ত হয়। ঠিক আছে, সো আবার মানে এটা ইটস কি বলবো, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট আর কি। সিম্পলি মনে রাখবো তুল্য সংখ্যা হচ্ছে যোজনী। ঠিক আছে, এই চ্যাপ্টারের জন্য তুল্য সংখ্যা কি, যোজনী। আচ্ছা, সো লেটস এক্সপ্রেস দ্যাট উইথ ই, ইকুইভ্যালেন্ট নাম্বার, তুল্য সংখ্যা ই। আর এইটা কি, ফ্যারাডেস কনস্ট্যান্ট এফ। ঠিক আছে, এই যে এখান থেকে যে জিনিসটা পাচ্ছি কিউ, এখানে এম ই এফ, এই পুরো জিনিসটাই একটা পার্টিকুলার, ধরো কপারের জন্য বললে এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট হয়ে যায়। ধরো এম, কপারের এম কনস্ট্যান্ট, কপারের তুল্য সংখ্যা সেটাও কনস্ট্যান্ট, আবার এখানে এফ আছে সেটাও কনস্ট্যান্ট, পুরো জিনিসটাই আলটিমেটলি একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টটা তুলে দিলে আমি কি পাইতেছি বলো তো, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, অর্থাৎ যত বেশি পরিমাণ চার্জ ফ্লো করবে তত বেশি পরিমাণ ধাতু মুক্ত হবে। ঠিক আছে, তাহলে ধাতু মুক্ত হওয়ার পরিমাণ চার্জ ফ্লো এর সমানুপাতিক। ঠিক আছে, অ্যামাউন্ট অফ মাস ডিসচার্জড ইজ প্রপোর্শনাল টু চার্জ ফ্লো, এটা হচ্ছে ফ্যারাডেস ল। ঠিক আছে, এই হচ্ছে কি ফ্যারাডেস ল। দেখেন আমরা, দেখো এই দিকে বুঝতে কি সমস্যা হয়েছে খুব বেশি না, এবং ওখান থেকে কিন্তু আমরা একটা ফর্মুলাও পাইছি, রাইট? এই ফর্মুলাটাও মনে রাখতে পারি। অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে এদিক থেকে এদিকে আসছে, আমরা হচ্ছে উল্টা দিক থেকে এদিকে আসলাম। বইয়ে তো আগে ফ্যারাডেস ল বলছে, তারপরে এখানে নিয়ে আসছে। এখন এই যে এখানে একটা কনস্ট্যান্টের কথা বললাম, এই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা বলে দিই। সো কনস্ট্যান্টটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ইংলিশে লিখবো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স, লিখে না, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। এটাকে প্রকাশ করি জেড দিয়ে। ওকে, তাহলে কোথায় কি কি ছিল একটু লিখে দেই। তাহলে এম ছিল আমাদের আণবিক ভর বা মলিকুলার ম্যাস, আণবিক ভর বা মলিকুলার ম্যাস। কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট ফ্লোজ, কি পরিমাণ চার্জ ফ্লো করে। এফ হচ্ছে ফ্যারাডেস কনস্ট্যান্ট, ফ্যারাডের ধ্রুবক, ফ্যারাডেস কনস্ট্যান্ট। আর ই হচ্ছে তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার। চলেন একটু এখানে ছোট্ট করে আরেকটু লিখে দিতে চাই। সো ডাব্লিউ এর নিচে এম নিয়ে আসলাম। ঠিক আছে, ডাব্লিউ এর নিচে এম আনলাম,
তাহলে ইও উপরে চলে আসে, এফও উপরে চলে আসে, আর ওদিকে থাকে কিউ। ঠিক আছে, কিউকে লেফট সাইডে নিয়ে আসলাম, ভেঙে লিখলাম আইটি। একটু দেখো তো W/M পরিচিত লাগে? এন, তাহলে NFE অথবা FEN, ফেন। এই যে এটা একটা easier formula, easier version of the formula. IT is equals to NFE বা Q is equals to NFE. ঠিক আছে, IT is equals to NFE অথবা Q is equals to NFE। কি ক্যালকুলেট করতে পারি? কত সময় ধরে কত কারেন্ট ফ্লো করলে কত মোল মুক্ত হবে ডিরেক্ট ক্যালকুলেট করে ফেলা যায়, জাস্ট তুল্য সংখ্যা জানলেই চলে। বুঝতে পারছি? তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এখান থেকে কন্টিনিউ করব। আজকে এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।